আহা ও মেগা স্টার, ও সুপারস্টার, ও মুক স্টার, এইটা করে করে ইন্ডাস্ট্রির অবস্থাটা বর্তমান যেটা হয়েছে, লোকে হাসে যে 105টা ছবি থেকে 30টা ছবিতে নেমে এসছে। নেক্সট ইয়ার কটায় 20টায় যাবে, তারপরে 10টায় যাবে। ভটভটিতে ইনিশিয়ালি দেব আমার মাথায় ছিল, কারণ দেবের যে সিম্পলিসিটি সেটা আমার মনে হচ্ছিল ভটভটিতে যাবে। কিন্তু আমি এমন কারোর সাথে কাজ করতে পারবো না যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য সিনেমা বানায়। আমি নিজে দেখেছি যে আমি আমার স্পেশাল স্ক্রিনিং ছিল রাশের, উল্টো দিকে আরেকটা ছবি স্ক্রিনিং হচ্ছিল যেখানে প্রায় হাউসফুলের মতো বুকিং। আমরা ঘুরে ঢুকে দেখছি, আমি একজনকে বললাম ঢুকে দেখো তো, লোকজন দেখছে সিনেমা, বা খুব ভালো। দেখা গেল 30টা লোক বসে আছে হলে। তথাগত কৃষ্ণ এত নারী চরিত্রের বদল তার জীবনে, একটাতে মন টেকে না, মানে যে কথাগুলো আসে তুমি জানো, তোমার কাছে কি এগুলো বদারি করে না? বা রাজা তোর কাপড় নেই, রাজা ন্যাংটো, কিন্তু রাজা বলছে না আমার দারুণ কাপড়, এত সুন্দর কাপড় দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে নিঃসন্দেহে তিনি একজন দক্ষ পরিচালক, দারুণ অভিনেতা, কিন্তু তারই সঙ্গে তাকে নিয়ে বারংবার যখন কথা হয় বোঝা যায় তার জিভের গোড়ায় একটা ছুরি রাখা আছে এবং তার কলমেও ইকুয়ালি ধার আছে। আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা কথা বলছি তথাগত দার সঙ্গে। তথাগত দা, ওয়েলকাম টু সিটি সিনেমা। প্রথমে যে কথাটা বলবো সেটা হলো কেমন চলছে সমস্ত কিছু, মানে রাশের সময়টা যেভাবে দেখেছো, তারপরে বর্তমান পরিস্থিতি যা দেখছো, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে বাংলা চলচ্চিত্র জগতের যে অবস্থা বুঝছো, সেখানে একজন ফিল্ম মেকার হিসেবে কি বুঝছো, কতখানি কিভাবে এগোবার প্ল্যান করেছো? দেখো, লড়াইটা বরাবরই কঠিন ছিল। মূলত সময়ের ভিত্তিতে আমি যেভাবে সিনেমা বানানোতে বিশ্বাস করি, যে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে সিনেমা বানানোতে বিশ্বাস করি, সেটা বরাবরই আমার সিনেমা বানানোর পক্ষে খুব একটা ছিল না। কারণ যে অভিনেতাদের নিয়ে আমি কাজ করেছি, যে টেকনিশিয়ানদের নিয়ে আমি কাজ করেছি, তারা খুবই সাহায্য করেছেন আমায় কাজ করতে, কিন্তু সেটা যে সিস্টেমে তারা কাজ করেন অন্যান্য ক্ষেত্রে, সেটার সাথে এক নয়, অ্যালাইন নয়। কারণ আমার ছবি বানানোর ক্ষেত্রে একটা ডিসিপ্লিন এবং একটা প্র্যাকটিস, একটা আনন্দ, এগুলোর মধ্যে সবাইকেই ঢুকতে হয়, ইনভলভ হতে হয় আর কি। এখানে অধিকাংশ ছবির ক্ষেত্রে যেহেতু ইনভলভমেন্টের খুব একটা দাবি থাকে না বলে আমি শুনেছি, সেক্ষেত্রে একটা লড়াই তো বরাবরই আছে। এখন আমার মনে হয় লড়াইটা আরো বেশি কঠিন। তার কারণ নানা রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু এই মুহূর্তে টাকা, সিনেমার টাকার কথা বলছি, সেটা যেহেতু কমছে, এবং দেখা যাচ্ছে যে সিনেমার সংখ্যাও কমছে, সেই জন্য পরিস্থিতি আরো কঠিন। হয়তো আগামী দিনে ইন্ডিপেন্ডেন্ট ছবি আরো বেশি বানাতে হবে আর কি আমাদের। এই যে তুমি বলছো টাকার অঙ্কটা কমছে, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি বক্স অফিস কালেকশনে ক্ষেত্রে একটা বিশাল টাকার লগ্নি ঢুকছে যেরকম দেখা যাচ্ছে। আবার তারই সঙ্গে বিতর্ক মতো তৈরি হচ্ছে যে বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে বহু ক্ষেত্রে নাকি জল মেশানো বক্স অফিস কালেকশন বলা হচ্ছে। আমরা কিন্তু দুটো জায়গায় দেখতে পাচ্ছি। সেখানে তুমি বলছো যে টাকা নেই, মানে সেটা আমার এক বন্ধুর বাবার দুধের বিজনেস ছিল। সবাই বলতো বাবা নাকি দুধে জল মেশায়, আমরা বলতাম জলে দুধ মেশায় আর কি। ব্যাপারটা সেই রকম আর কি। তো দেখো, একটা সহজ ব্যবসার কথা বলি কেমন। ধরো কেউ একজন, যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার কিংবা যারা এই বিজনেসে আসতে চান, তাদের জন্য খুব স্পষ্ট আমি যেটা বলবো এখন। কেউ একটা বিজনেসে 1 কোটি টাকা ইনভেস্ট করলেন একটা সিনেমা বানিয়ে, এবার সেই 1 কোটি টাকা থেকে যদি 10 কোটি টাকা রিটার্ন আসে, তাহলে বাকি যারা অর্থবান মানুষজন রয়েছেন, অন্যান্য বিজনেস করেন, তাদেরও তার মানে আগ্রহ তৈরি হবে যে 1 কোটি টাকা দিয়ে 10 কোটি টাকা পাচ্ছে। অন্য বিজনেসের ক্ষেত্রে তো 5 বছর লেগে যায়, 1 বছরের মধ্যে 1 কোটি 10 কোটি উঠে যাচ্ছে একটা সিনেমা বানিয়ে, এবং তাতে গ্ল্যামার আছে, প্রতিপত্তি আছে, তার নিশ্চয়ই আরো বেশি সংখ্যক মানুষ আসবেন। কিন্তু অথচ প্রযোজকের সংখ্যা কমছে। শিক্ষিত সিনেমায় শিক্ষায় শিক্ষিত প্রযোজক তো আমি বাদই দিয়ে দিলাম, আমি বলছি প্রযোজক যারা শুধু টাকা ইনভেস্ট করবেন এবং ছবি বানাবেন, সেই প্রযোজকের সংখ্যা কমছে। অধিকাংশ পরিচালক এখন কেউ অভিনেতা হয়ে যাচ্ছেন, কেউ ওটিটিতে ওয়েব সিরিজ বানাবার নিয়মিত চেষ্টা করছেন। ছবির যদি সংখ্যা থেকে 105 থেকে 33, তার মানে যদি প্রযোজক থাকতো তাহলে 105, এবং সেই 105টার মধ্যে অধিকাংশ ছবি যদি ওই বক্স অফিস নাম্বারটা যদি সত্যি হতো, তার প্রভাব আমি পেতাম। আমি বছরে একটার জায়গায় হয়তো 1.5খানা কি 2খানা ছবি বানিয়ে ফেলতাম, কেমন, কিংবা অন্যান্য পরিচালকরাও সেই প্রভাব পেতেন। কিন্তু দেখা যাচ্ছে যে 105 থেকে 33 না 34টা ছবিতে এবছর কটা হবে আমি জানি না, ছবির সংখ্যা দিনে দিনে কমছে।
তার মানে বক্স অফিসে যদি ওই টাকাটা আসতো রিটার্ন, বাস্তবিক জল মেশানো না হতো, তাহলে কি এটা হতো? তাহলে তো ছবির সংখ্যা বাড়তো। মানে আমি বলছি উত্তরটা এখানে সামনে আর কি। আমি বলতেই পারি যে আমার ছবি 100 কোটি টাকার ব্যবসা করেছে, বলতে কি অসুবিধা? আমি যদি বলি যে আমার ছবি 100 কোটি টাকা ব্যবসা করেছে, তুমি যদি মেনে নাও আমার ছবি 100 কোটি টাকা ব্যবসা করেছে, তুমি একজন সাংবাদিক, তাহলে 100 কোটি টাকা ব্যবসা করেছে। কিন্তু বাস্তব রিয়ালিটিতে সেটার প্রভাবটা দেখতে পেতে হবে, মানতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে এই পুরো তোরই সমর্থন করেছে নাক ডেকে ঘুমিয়ে। কিন্তু তারই সঙ্গে তো তাহলে একটা জিনিস চলে আসে যে এই 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 যে পারসেপশনটা তৈরি করা হচ্ছে, সেটার আক্ষরিক অর্থে লাভটা কতটা দর্শকদের হচ্ছে, কতটা ইন্ডাস্ট্রির হচ্ছে? দেখো, লাভটা হচ্ছে যারা নিজেদের পারসেপশনটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, যে তারা সুপারস্টার, তারা মেগাস্টার, তারা স্টার, তাদের লাভ হচ্ছে। মানে তোমরা এরকম ছবির কথা রিসেন্টলিও জানো এবং আগেও ঘটেছে যে বোর্ডে হাউসফুল ঝুলছে কিন্তু সিনেমা হল ফাঁকা, কি 10টা লোক। আমি নিজে দেখেছি যে আমি আমার স্পেশাল স্ক্রিনিং ছিল রাশের, উল্টো দিকে আরেকটা ছবি স্ক্রিনিং হচ্ছিল যেখানে প্রায় হাউসফুলের মতো বুকিং। আমরা ঘুরে ঢুকে দেখছি, আমি একজনকে বললাম ঢুকে দেখো তো, লোকজন দেখছে সিনেমা, বা খুব ভালো। দেখা গেল 30টা লোক বসে আছে হলে। তো এইটা বোধহয় তোমরাও জানো আর কি, এবং তোমরাও আকচার জানো যে লোক পাঠানো টাকা দিয়ে, মানে আমি নিজেই, আমি যেটাতে খুব লজ্জিত বোধ করি যে আমি ভাবি যেরকম আমি, ধরো আমি একজন ফিল্ম মেকার, হ্যাঁ, আমি একটা সিনেমা বানালাম, টাকা খরচা হলো আমার প্রযোজকের, তারপর আমি টিকিট কেটে একটা লোককে পাঠালাম এবং তার জন্য তাকে টাকা দিলাম, তাহলে সিনেমাটা বানালাম কেন? আমি বানাবো, আমি টিকিট কেটে দেবো, আমি টাকা দিয়ে বলবো সিনেমাটা দেখ, তাহলে তো সিনেমা না বানানো ভালো। কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রে হল ভরিয়ে লোকেদের পারসেপশন, দেখুন হল ভর্তি, তাই দেখে যদি 10টা লোক যায়, এরকম একটা পারসেপশন শুধু পশ্চিমবাংলায় নয়, গোটা ভারতবর্ষেই হচ্ছে। তো এতে আখেরে সিনেমার কোনো লাভ হচ্ছে এবং ব্যবসার কোনো লাভ হচ্ছে না, বরং বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে না, বাইরে হয়তো সাকসেস পার্টি হচ্ছে, ভেতরে ভেতরে কিন্তু পুরোটাই ক্ষয়ে যাচ্ছে, ভেতরে ভেতরে পুরোটাই ক্ষয়েছে। আমার মনে আছে রাশের, যখন আমরা রাশের 6 সপ্তাহের মাথায় একটা পার্টি করেছিলাম, সেখানে একজন সাংবাদিক আমায় প্রশ্ন করেছিলেন রাশের সাকসেস পার্টিতে আপনার কেমন লাগছে। আমি তখন বলেছিলাম যে এটা সাকসেস পার্টি নয়, আমরা রাশ যেরকম ভাবে বানাতে চেয়েছিলাম, একটা এত বড় টিম নিয়ে সেভাবে বানিয়েছি, সবাই মিলে খাওয়া দাওয়ার পরিকল্পনা ছিল, সেইটা একটা আনন্দ করছি আমরা, তাই আপনাদের ইনভাইট করা। এটা কোনো সাকসেস বলার মতো যে পার্টি, অর্থাৎ যে একটা ছবি তার 5 গুণ কিংবা 3 গুণ রোজগার করেছে, সেটা তো রাশ তখনও করেনি। তো আমি কি করে সেটা সাকসেস পার্টি বলবো? এখন তো ছবির প্রথম সপ্তাহেই সাকসেস পার্টি হয়ে যায়, অথচ দেখা যায় যে পরের ছবিতে আরো বাজেট কমছে, পরের ছবিতে শুটিং এর দিন কমছে, তাহলে সাকসেস নিশ্চয়ই অন্য কোথাও আছে আর কি। তথা তাহলে তো এই প্রশ্নটাও তোমার দিকে ঘুরিয়ে বেশ কিছু মানুষ করতে পারে যে তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কি সব কটা ছবি হিট, বা তুমি কি? আমি তো এরকম কিছু দাবি করিনি, ভটভটি 10টা হল পেয়েছিল, আমি তো এরকম কোনো দাবি করিনি কখনো যে আমার সব কটা ছবি হিট। আমি তো সিনেমা বানাই মূলত একটা দর্শনকে প্রচার করার জন্য, যেটাতে আমি বিশ্বাস করি, এক ধরনের ফিল্ম মেকিং যেটা গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে যেটাকে আধুনিক ফিল্ম মেকিং বলা হচ্ছে, সেইটার প্রচার করার জন্য, এবং সিনেমা যে ক্রাফটটাকে আমি ভালোবাসি, যেটা আমি আমার 6 বছর বয়সে ভেবেছিলাম যে আমি সিনেমা বানাবো, সেইটা করবার জন্য। আমি এরকম কিছু দাবি করিনি আমার সব ছবি হিট। তথা এরই সঙ্গে যে জিনিসটা চলে আসে বারংবার, একটা একটা কথা চলেই আসে বিভিন্ন বাংলা ছবিকে নিয়ে, সেটা হলো গিয়ে, সেটা যখন কপি সিনেমা তৈরি হতো সেখান থেকেই ধরো, যে বাংলা ছবি বাংলার জায়গা থেকে, বাংলার রুট থেকে সরে যাচ্ছে, সেখানে আমরা বিভিন্ন অন্যান্য ভাষাভাষী সিনেমার প্রভাব দেখতে পাচ্ছি। এবার আমরা যখন ভটভটি দেখেছিলাম, সেখানে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম এটা কি শেপ অফ ওয়াটারের থেকে অনেকটা ইন্সপায়ার্ড, তুমি নিজে এটাকে কতটা বিশ্বাস করো? বাংলা ছবি কি সত্যি বাঙালিয়ানা হারাচ্ছে, বা সিনেমার কি কোনো আদৌ ভাষা হয় নাকি, মানে বাংলা দর্শক এতটা বেশি স্কুটনি করে দেখছে বাংলা সিনেমাকে, অন্যান্য ভাষার সিনেমার ক্ষেত্রে এত স্কুটনি করছে না? আমি বলছি স্কুটনি মানুষ করবে না লোকেরা যদি এন্টারটেইন হয়। দেখো ভটভটি তো অর্থ রোজগার একেবারেই করতে পারেনি, অনেকে বিশ্বাস করেন যে ভটভটি হয়তো দারুণ চলেছিল, কিন্তু ভটভটি একদমই চলেনি। 10টা হল পেয়েছিল, তার মধ্যে প্রত্যেকদিন যে হলে হাউসফুল হচ্ছে সে হলে শো টাইমিং চেঞ্জ হচ্ছে আমার হাতে নেই। 3 না 4 সপ্তাহ হলে ছিল ভটভটি, তারপরে কোনো ওটিটিতে আমার প্রডিউসার সেল করেন, তারপরে ফাইনালি ইউটিউবে রিলিজ হয়েছে 2022-এ, জানো তুমি সেটা, 2022-এ না 2024-এ বোধ হয়, 2024-এ, 2022-এ হলে রিলিজ করেছিল, 2019-এ বানিয়েছিলাম। তোমাকে একটা কথা বুঝতে হবে, সিনেমার না আলটিমেটলি কোনো, এই যে ভাষায় আমরা কথা বলছি এরকম কোনো ভাষা নেই,
তাহলে আমরা মালায়ালাম ছবি, তেলেগু ছবি, তামিল হুম, ছবি হুম, হুম, বহুদিন আগে থেকে, বহুদিন মানে তখন ওই মালায়ালাম ছবি নিয়ে এত লোকের রমরমা করছিল না, ও তো কোভিডের পর, কোভিডের সময় লোকেরা সাউথ ইন্ডিয়ান সিনেমার সাথে বেশি পরিচিত হলো। তার বহু আগে থেকে আমি সিরিয়াল করতে গিয়ে আমার ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কাছে শুনতাম তারা ইউটিউবে এই সমস্ত তামিল তেলেগু ছবির ডাবিং দেখে, হুম, তখন আমি নিজেও দেখতাম না। হুম, তার মানে বুঝতে হবে যে সিনেমার ল্যাঙ্গুয়েজটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেমন সুরের হুম, একটা ইউনিভার্স। তোমার ভালো লাগলে তুমি দেখবে, কারণ এটা একটা হুম, এন্টারটেনমেন্ট মিডিয়াম। হুম, তোমার ভালো না লাগলে দেখবে না। কারুর কাছে ভালো লাগা তারকভাস্কির সিনেমা, কারুর কাছে ভালো লাগা বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা, কারুর কাছে তরুণ মজুমদার, হুম, কারুর কাছে গৌতম ঘোষ। তো আমি বলছি যার যার কাছে যেটা ভালো লাগে, কিন্তু সব ছবি সবার ভালো লাগবে এটা হতে পারে না। হুম, হুম, তো আমরা যেটাকে মাস ছবি কিংবা কমার্শিয়াল ছবি বলি, সেটা মেজরিটি অডিয়েন্সকে কানেক্ট করে বলে, হুম, তাই জন্য এটাকে কমার্শিয়াল ছবি বলা হচ্ছে। আবার প্রত্যেকটা ছবির নিজস্ব দর্শক আছে, মানে যেটাকে ধরো কমার্শিয়াল ছবি বলা হচ্ছে এখানে, সেটা হয়তো স্পেনে খুব খাদা ছবি। আবার যেটা এখানে বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল ছবি, সেটা হয়তো রাশিয়াতে হয়তো রমরম করে চলবে, সেটাই হয়তো রাশিয়ার কমার্শিয়াল ছবি। তো এরকম কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। আর এখন যেখানে মার্কেট এতটা ওয়াইড ওপেন, গোটা পৃথিবীর সিনেমা সব জায়গায় পৌঁছে যায়, হুম, পৌঁছানো সম্ভব, সেক্ষেত্রে তো আরোই ল্যাঙ্গুয়েজটা কোনোভাবে ব্যারিয়ার নয়। হুম, কারণ লোকের ওই অডিও ভিজুয়াল যে এক্সপিরিয়েন্সটা নিচ্ছে, যেটা ঘটছে চোখের সামনে, সেটা সে রিলেট করতে পারছে কিনা এবং সেটাতে সে আনন্দ পাচ্ছে কিনা। হুম, রিলেট করতে পারাটা এক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা, হুম, তার কাছে ওটা বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা এবং সে আনন্দ পাচ্ছে কিনা, এই তো মোদ্দা কথা। হুম, তোমার যদি একটা সিনেমা হলে টিকিট কেটে দেখতে গিয়ে ভালো না লাগে, তাহলে তুমি কেন দেখবে? কারণ তুমি তো ওটা তোমার জীবনের 2 ঘন্টা কি 3 ঘন্টা খরচ করে টিকিট কেটে সময় বার করে যাচ্ছ এন্টারটেনমেন্ট হুম, পেতে। হুম, তুমি যদি এন্টারটেনমেন্টটা না পাও, তুমি কেন দেখবে? হুম, এবার এই এন্টারটেনমেন্ট পাওয়ার সংজ্ঞাটা সময়ে সময়ে পাল্টেছে। হুম, মানুষকে যেভাবে তোমাকে যদি প্রতিদিন স্বপন কুমারের বই পড়ানো হয়, আচমকা রবীন্দ্রনাথের বই পড়তে দিলে তোমার খারাপই লাগবে, হুম, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। তো অডিয়েন্সের রুচি এগুলো সবটাই ইন্টার কানেক্টেড একটা হুম, হুম, বিষয়। ধরো আমার 3টে ছবি এখন অব্দি রিলিজ করেছে, কেমন? ভটভটি, পাড়িয়া, রাস। হুম, কিন্তু এই ভটভটি আর পাড়িয়া, আর পাড়িয়া টু রাস, এর মাঝখানে আমি আরো 3টে ছবি বানিয়েছি। সেগুলো 3টেই ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচারে বানানো ছবি। একটা গাকি, একটা হিন্দি ছবি মেমারি এক্স, আর একটা গোপনে মদ ছাড়েন, যেটা সিঙ্গেল শট। কি সেই 3টেই কিন্তু এখনো মুক্তির আলো দেখেনি। তার কারণ কি? কারণ সেগুলো 3টে ছবি এক্সপেরিমেন্টাল ছবি। হুম, হুম, কিন্তু যেগুলো দেখো আমি মেন স্ট্রিম অডিয়েন্সকে কানেক্ট করার জন্য বানিয়েছি, যেখানে মেন স্ট্রিমে সবাই বুঝতে, মেজরিটি বুঝতে হুম, পারবে বলে প্রযোজকের মনে হচ্ছে, সেই ছবিগুলো কিন্তু রিলিজ করে গেছে। হুম, কিন্তু যেগুলোর ব্যাপার প্রযোজক সন্দেহ রয়েছে, একই প্রযোজক তো, সে কিন্তু এখন সেগুলো রিলিজ করেনি। হুম, তার মানে বুঝতে হবে যে সিনেমা তো একটা কোলাবোরেটিভ মিডিয়াম। এখানে যেমন অডিয়েন্সের যতটা গুরুত্ব রয়েছে, ডিস্ট্রিবিউটরের ততটা গুরুত্ব রয়েছে, প্রযোজকের ততটা গুরুত্ব রয়েছে, সবাই কিন্তু ইম্পর্টেন্ট। হুম, আজকে যখন মালায়ালাম ইন্ডাস্ট্রি উন্নতির কারণ, তাদের ওখানে যে ন্যারেটিভ ভিত্তিক যে সিনেমাগুলো হয়, দারুণ ইন্টারেস্টিং গল্প, সেগুলো অডিয়েন্স কিন্তু হলে ভরে ভরে দেখে। হুম, আমাদের এখানে অডিয়েন্স যদি হলে ভরে ভরে যে সিনেমাটা ভালো হচ্ছে বলে আমরা মনে করছি, ওটিটি তেলে বলছি খুব ভালো হয়েছে, সেটা যদি হলে ভরে ভরে না দেখে, সেইরকম সিনেমা তো তৈরি হবে না। হুম। সবটাই ইন্টার কানেক্টেড একটা বিষয়। এই যে জিনিসটা তুমি বললে যে হল ভরিয়ে দর্শক দেখছে না, এটা কি কোথাও দর্শকদের উপরে দায় বর্তায় না? পুরোটা তো নয়, তার কারণ দর্শকদেরকে কি ফিড করানো হচ্ছে, কি অভ্যেসের মধ্যে রাখা হচ্ছে, সেইটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি যদি দর্শক ধরো, আমি তোমাকে উদাহরণস্বরূপ বলছি, স্টার জলসা আসার আগে এক ধরনের ভিজুয়াল এক্সপিরিয়েন্স টেলিভিশনে দেওয়া হতো, কেমন? হুম, তো স্টার জলসা যখন প্রথম এলো, যে ঝাঁ চকচকে ব্যাপারটা, হুম, কারণ জি তো তার আগে থেকে ছিল আলফা বাংলা নাম নিয়ে, কেমন? হুম, কিন্তু এই যে ধাঁ চকচকে ব্যাপার, এই যে গ্লস, এই যে গ্ল্যামার, সেটা আসার পরে কিন্তু স্টার জলসার ওটা কিন্তু মান সেট করে দিল স্টার জলসা, রাইট? হুম, আমরা কিন্তু দেখতে অভ্যস্ত হলাম যে টেলিভিশন চালালে কিন্তু এই চকচকে ব্যাপারটা দেখবো। এখন যদি কোথাও ম্যাড় এরকম প্রজেকশন আমরা দেখি, আমরা কিন্তু সেই মানে যারা দেখেন তারা কিন্তু সেটা স্কিপ করে চলে যাবেন। হুম, হুম, তার মানে কি অডিয়েন্সের অভ্যেস, হুম, সেইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অডিয়েন্সকে কি ফিড করানো হচ্ছে বছরের পর বছর ধরে, কি ধরনের সিনেমা, সেটা কতটা আধুনিক গোটা পৃথিবীর নিরিখে, গোটা ভারতের নিরিখে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি এখন একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে বলতে পারো, মানে যেখানে আর নতুন করে কোনো কিছু হচ্ছে না? দেখো, নতুন কোনো কিছু হচ্ছে, কিন্তু সেই হওয়াটাকে কি অডিয়েন্স অ্যাকসেপ্ট করে হলে সেলিব্রেট করছে? সেই সংখ্যাটা কম বলে অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে না, কারণ অধিকাংশ পরিচালক কিংবা প্রযোজকরা তারা চেষ্টা করছেন টেমপ্লেট সিনেমা বানাতে, যে টেমপ্লেটটা হয়তো অন্য কোনো প্রভিন্সে ওয়ার্ক করে গেছে। হুম, যেরকম একটা নাচ, এরকম একটা গান, হুম, এরকম একটা আইটেম সং, এরকম একটা পোশাক আশাক, একটা ধাঁচ। একটা ধাঁচ। এবার সেই ধাঁচটা উড়িষ্যায় হয়তো ওয়ার্ক করেছে, সেই ধাঁচটা পশ্চিমবঙ্গে নাও ওয়ার্ক করতে পারে। হুম, দেখো, এটা একটা আর্ট ফর্ম, এটা একটা ট্রায়াল এন্ড এরার মেথড দিয়ে যেতে হুম, হবে। সিনেমার ক্ষেত্রে যত 50% যদি লিটারেচার হয় আর 50% সায়েন্স,
এই দুটোর প্রপার ব্যালেন্সিং একটা সিনেমা তৈরি হয়। তো সেইটা কতজন পরিচালক মাথায় রেখে ছবি বানাচ্ছেন, কতজন, এবং আমার কলকাতায় দাঁড়িয়ে সব থেকে বড় যে সমস্যাটা মনে হয়, সিনে শিক্ষায় শিক্ষিত প্রযোজকের সংখ্যাটা প্রায় শূন্যের কাছাকাছি। মানে সিনেমার স্বার্থে কি করা দরকার, দেখো একটা পরিচালক যদি মা হন সিনেমার, প্রযোজক হচ্ছেন বাবা, তো সেই প্রযোজক কোন খাতে কত লগ্নি করলে সিনেমাটার উন্নতি হবে। মানে অনেকেই মনে করে যে একজন স্টারকে নিয়ে নিলে বোধহয় আমার সিনেমার উন্নতি হবে। হয়তো দেখা যাবে সেই স্টারের পেছনে যে টাকাটা ইনভেস্ট করলো, সেই টাকাটা যদি সে লাইট এবং ক্যামেরার পেছনে ইনভেস্ট করতো, তো সিনেমার মানটা আরো 10, কিংবা প্রোডাকশন ডিজাইনে করতো, যে সঞ্জয় লেভ বানসালির যে প্রোডাকশন ডিজাইন, সেটা সঞ্জয় লেভ বানসালি রণবীর সিংকেও নিচ্ছে, আর প্রোডাকশন ডিজাইনটা ওই স্কেলে করছে। তুমি রণবীর সিংকে ওখান থেকে সরিয়ে দাও। রণবীর কাপুর যখন প্রথম ছিলেন সাওয়ারিয়ার কথা ভাবো, সেখানে কিন্তু ওই প্রোডাকশন ডিজাইনে কিন্তু রণবীর কাপুরকেও দারুণ লাগছে, তখন আমরা রণবীর কাপুরকে চিনি না সাওয়ারিয়ার সময়। তার মানে এটা সিনেমা সায়েন্সের পার্ট। তোমাকে তোমার টেকনিশিয়ানদের, তোমার ডিওপি কে, তোমার লাইটের ছেলেটাকে, তাদের সবাইকে কিন্তু ইকুয়ালি গুরুত্ব দিতে হবে একজন অভিনেতার মতোই। কারণ তারা হয়তো ক্যামেরার সামনে আসছে না, কিন্তু তারা ইকুয়াল রোল প্লে করছে। তাই তাদেরকে যদি তুমি সেই ক্ষমতাটা না দাও, একটা ডিওপি কে বলা হলো তোমাকে আমি এইটুকু লাইট দেবো, তাই দিয়ে তুমি আমাকে বাহুবলীর মতো লাইট করে দাও, কথার কথা বলছি, সেটা সম্ভব নয়। তাহলে কিন্তু একজন অভিনেতাকে টাকা দেওয়ার সময় বলা হচ্ছে এত টাকা দিয়ে দেবো তো স্টার, কিন্তু তার নামে টিকিট বিক্রি হবে কিনা কিন্তু কেউ জানে না। তো সেই টাকাটা কিন্তু তাদের পেছনে ইনভেস্ট করতে হবে, এবং তার সেই ইনভেস্ট করার ডিসিশনটা শুধু তো পরিচালক একা নিচ্ছেন না, প্রযোজকও নিচ্ছেন। তার মানে সিনেমা শিক্ষায় শিক্ষিত প্রযোজক হলে তবেই উনি ইনভেস্টমেন্টটা বুঝবেন এবং ইনভেস্টমেন্টটা করবেন। বেশ, তাহলে একটা অন্য কথায় আসি তথাদা। বিভিন্ন বাংলা ছবিকে নিয়ে যখন সমালোচনা হয়েছে ভিএফএক্স এর ক্ষেত্রে, মূলত শোনা যায় যে বাংলা ছবির তো বাজেট নেই, পাশাপাশি এ কথাটাও শোনা যায় বিষয়বস্তুর কথা। বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি, তাহলে আমরা অতীতে দেখেছি যে টিভিএফ এর পঞ্চায়েতের মতন একটি সিরিজ, সেটার ক্ষেত্রে কি দারুণ বাজেট এসেছে, সমীক্ষা বলছে বা রিসার্চ বলছে না। তাহলে তুমি এইখানে দাঁড়িয়ে টিভিএফ এর মতন কন্টেন্ট বা এরকম গল্প কতটা দেখতে পাও, বা যদি করা হয় সেটার ভবিষ্যৎ কিভাবে দেখতে পাও? প্রথমে একটা বিষয় আমি স্পষ্ট করে দিই, আমাদের ভিএফএক্স এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীতে, ভিএফএক্স এর খরচা, যে ভিএফএক্স আর খরচা নির্ভর বিষয় নেই। যে ভিএফএক্স খরচা নির্ভর, সেটা অনেক অন্য লেভেলের, মানে অনেক বড় লেভেলের। আমরা যে ভিএফএক্স, ধরো আমার ছবি ভটভটি, আমার ছবি পারিয়া, দুটোতেই ভিএফএক্স হেভি ছিল, কিন্তু তাতে ভিএফএক্স নিয়ে প্রশংসা হয়েছে, রাইট? খুবই পারিয়ার ভটভটির জলের তলার দৃশ্য সবাই বলেছে দুর্দান্ত হয়েছে। পারিয়াতে এই যে কুকুর যে খাঁচায় বন্দি, সব তো ভিএফএক্স দিয়ে তৈরি করা, কোনোটা তো রিয়েল শুট নয়। আমি তো কুকুরদের কতক্ষণ রেখে শুটিং করবো না, আমি কুকুরদের শুটিং এ রেখেছিলাম 1 ঘন্টা, পুরোটা ভিএফএক্স ক্রোমা কাপড়ের এগেনস্টে তৈরি হয়েছে। এবার আমার পয়েন্টটা হচ্ছে, তার মানে এই যে ভিএফএক্স এবং পারিয়ার ভটভটির যা বাজেট, অধিকাংশ বড় বাংলা ছবির বাজেট তার 3 গুণ কিংবা 4 গুণ হয়। আমি যে বাজেটে ভটভটি অথবা পারিয়া বানিয়েছি, বাকি যারা বড় ছবি বানান, বড় স্টারদের নিয়ে ছবি বানান, তাদের নর্মালি আমার ছবির 3 গুণ থেকে 4 গুণ বেশি বাজেট, অথচ তাদের ভিএফএক্স খারাপ। তার মানে এটা ভিএফএক্স অথবা টাকার সমস্যা নয়, যত্নের সমস্যা। যে ভিএফএক্স আর্টিস্টদের সাথে তুমি যারা কাজ করেন, তারা অন্য ওই ছবিতেই কাজ করেছেন, যে ভিএফএক্স গালিগালাজ খেয়েছে, তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে তারা মনে করেন যে ভিএফএক্স আর্টিস্টকে কাজ দিয়ে দিলাম, ব্যাস এবার ওরা করে দেবে। ডিরেক্টরের ভিশন কি কি রেফারেন্স চাইছে, কি এক্সাক্ট প্রসেসে শুট করতে হয় ভিএফএক্স করতে হলে, সেই এক্সাক্ট মেজারমেন্ট যদি না করা হয়, তাহলে ভিএফএক্সটা সাকসেসফুল হবে না। সেই যত্নটাই সিনেমাটায় করা হয়নি, তাই জন্য ভিএফএক্স গুলো খারাপ হয়েছে। আমরা না একটা আর্ট ফর্ম নিয়ে কথা বলছি, এখানে টাকার ডেফিনেটলি গুরুত্ব আছে। যে আর্ট ফর্মটা নিয়ে কথা বলছি, এটা কমার্শিয়াল আর্ট ফর্ম, কিন্তু টাকার গুরুত্বের পাশাপাশি টেকনিশিয়ানের গুরুত্ব সব থেকে বেশি। কারণ যে ক্রিয়েট করছে যদি কাজ না জানে, বারবার করে বলছি, তাহলে কিন্তু কোনো টাকাই, কোনো, ধরো আজকে আদিপুরুষ, সহজ এক্সাম্পল, কত বাজেটে, 100 কোটির উপরের বাজেটে, তার ভিএফএক্স নিয়ে লোকে গালিগালাজ করেছে, হাসাহাসি করেছে। তার মানে টাকা দিয়ে যে ভিএফএক্স হয় এমনটা তো নয়। পরিষ্কার হলো? ঠিক তেমনই তুমি যে সমস্ত বলছো ভিএফএক্স বাজেট দিয়ে হয়, হয় না। ভিএফএক্স মেধা দিয়ে হয়। তুমি ঠিকঠাক টেকনিশিয়ান নেবে, যেরকম টেকনিশিয়ান কলকাতায় প্রচুর আছে, যাদেরকে দিয়ে আমি করাই, এবং যে সমস্ত ছবি ভিএফএক্স নিয়ে হাসাহাসি হচ্ছে, সে সমস্ত সেম ভিএফএক্স টিম কাজ করেছে। রজত দলুইরা কাজ করে আমার ছবিতে, করেছে রাশে শুভায়ন করেছে, তো কই তাদের ক্ষেত্রে রাশও অনেক ভিএফএক্স আছে, কেউ ধরতে পারেনি। রাশো অনেক দৃশ্য আছে, ভিএফএক্স এর প্রচুর ব্যবহার আছে। ভিএফএক্স ছাড়া এখন ছবি করবো কেন, যেখানে ভিএফএক্স এর সাহায্য নিতে পারছি। কিন্তু সেটাকে যথাযথভাবে ব্যবহার না করা হলে সেটা ভিএফএক্স এর দোষ নয়, কিংবা ভিএফএক্স আর্টিস্টের দোষ নয়। যারা নির্মাতা, যারা যত্ন না নিয়ে কাজ করেন, যাদের
সিনেমা বানানোটা সাকসেস পার্টিতে হয়, তাদের সমস্যা, ভিএফএক্স এর সমস্যা নয়। আর পঞ্চায়েতের মতো কাজ ইত্যাদি ইত্যাদি কাজ, দেখো সব ধরনের কাজই হচ্ছে, কিন্তু একটা কথা বুঝতেই হবে, যারা পরিচালক কিংবা যে কোনো ধরনের শিল্পী অভিনেতা, তাদের কিন্তু এক ধরনের এনকারেজমেন্টের দরকার আছে, এবং সেই এনকারেজমেন্টটা প্রযোজকের দিক থেকেই আসতে হবে, কারণ প্রযোজক টাকা দিচ্ছেন। প্রযোজক যদি এনকারেজ না করেন, তাদের সার্ভাইভালের জন্য অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে। প্রযোজক বলছেন আমি 7 দিনের শুটিং এর টাকা দেবো, করতে পারলে করো, নাহলে তোমার সিনেমা করতে হবে না। সেই ভাবছে আমি তো খেতেই পাবো না যদি আমি না করি। তখন সে যে শুটিংটা হয়তো 25 দিন ভেবেছিল, তাকে 7 দিনে করতে হচ্ছে, এবং তুমি একটা খারাপ সিনেমা দেখে সেই ডিরেক্টরকে গালাগাল দিচ্ছ। কি টেকনিশিয়ানরা বলছো এই কাজ জানে না কলকাতার টেকনিশিয়ানরা। কলকাতার টেকনিশিয়ান আর্টিস্ট পৃথিবীর, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ছোট থেকে প্রায় আমার 10-11 বছর বয়স থেকে আমি গোটা পৃথিবীর সিনেমা দেখছি। আমি বলছি পৃথিবীর যে কোনো জায়গার অভিনেতা এবং টেকনিশিয়ানদের সাথে সমানে সমানে টক্কর দিতে পারে, ইকুয়াল, কোনো পার্থক্য নেই, কারণ তারাও শিল্পী, এখানকার লোকেরাও শিল্পী, কিন্তু তাদের পরিমণ্ডল এবং তাদের সাপোর্ট সিস্টেমটা রয়েছে এখানে নেই। তুমি একটা ডিরেক্টরকে তার স্ক্রিপ্ট শুনে তোমার ভালো লাগলো, তুমি বলছো বাহুবলী বানাও, কিন্তু ভাই আমার বাহুবলীটা 2 কোটি টাকায় বানিয়ে দাও, এটা হয় না। যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে। আমি বলছি একটা প্রোডাকশন ডিজাইন বলে ব্যাপার থেকে, বহু সাউথ ইন্ডিয়ান ছবি এখানে রিমেক হয়েছে, এবার লোকেরা এখানে ডিরেক্টরকে গালিগালাজ দিয়েছে, এই এটা সাউথ ইন্ডিয়ানটা কি বানিয়েছে, এরা কি বানিয়েছে। আরে সাউথ ইন্ডিয়ানটা কতদিন ধরে শুট করেছে, কিভাবে ওদের প্রোডাকশন ডিজাইন হয়েছে, কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, সেটার দিকে তাকাও। তুমি সেম জিনিসটা বানাতে বলছো 2 টাকায়, কখনো সম্ভব? আজ কান্তারা চ্যাপ্টার 1 350 দিন শুটিং হয়েছে, 350 দিন। তো সেই ছবির যে প্রোডাকশন ডিজাইন, সেই ছবির যে রিহার্সাল, সেই ছবির এনজি টেকের পর কতগুলো এনজি টেক হওয়ার পর একটা টেক ওকে করেছে তারা, সেই সময় সুযোগ সবটা নিয়ে কাজ হয়েছে। হোমওয়ে ফিল্মস এর মতো একটা প্রোডাকশন হাউস, তারা পাশে দেয়ালের মতো দাঁড়িয়ে থেকেছে। তো সেইটা তো সেই প্রযোজকটাকে তো দরকার যে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকবে, তাই না? আদারওয়াইজ কি করে হবে? তুমি, আমি ডিরেক্টর, আমি বানাচ্ছি, এবার আমি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাচ্ছি, ধরো গাকি কিংবা মেমোরি এক্স কিংবা গোপনে মৎস্যায়ন, তাও আমি বলছি সিঙ্গেল শট, এটা একটা আলাদা প্রসেস। সেখানে আমি জানি যে ভাই আমি যে টেকনিশিয়ানদের সাথে কাজ করছি, তাদের যদি আমি 30 দিনের জায়গায় 45 দিন শুটিং করাই, আমার কোনো টাকা পয়সার চাপ নেই, আমি ইন্ডিপেন্ডেন্ট ছবি করছি, ও করবে। কিন্তু আজ যে আমি স্টুডিও ফরম্যাট অর্থাৎ প্রডিউসার নিয়ে ছবি করছি, যেখানে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে কথা হয়েছে, তারপরেও তারা কাজ করে এক্সট্রা অনেক, সেটার কথা আমি যাচ্ছি না, তারা অনেক, আমি কলকাতার টেকনিশিয়ান, আমি খুব সৌভাগ্যবান যে কলকাতায় বহু মানুষ আছে, বহু অভিনেতা রয়েছে, যারা বিনা পারিশ্রমিকে কিংবা কম পারিশ্রমিকে আমার ছবিতে 200 কেন 300% পরিশ্রম করেন। এবং আমি খুব লাকি যে রাশের সময় এতগুলো অভিনেতা তারা একটা রুমে নিজেদের অ্যাকোমোডেট করেছে। মেকআপ ভ্যানের ওই গ্র্যান্ডার আমি বলেছিলাম যে ছেলেরা একটা রুমে, মেকআপ মেয়ের একটা রুমে থাকবে, যাতে বন্ধুত্ব তৈরি, একসাথে খেতে বসতে হবে। একজন অভিনেতা কেউ ট্যান্ট্রাম ক্রিয়েট করেনি, এবং তারা যতক্ষণ বসে থাকতে হয়েছে, ধরো এতগুলো আর্টিস্ট, 30 জন আর্টিস্ট, এর শট হচ্ছে, ওর শট হচ্ছে, সারাদিন বসে থাকতে হচ্ছে, তারা হেসে খেলে ক্রিকেট খেলে সময় কাটাচ্ছে। তো এবং টেকনিশিয়ানরা আরো কি করে ভালো করা যায় সেই চেষ্টা করছে। এই অ্যাটমসফিয়ারটা তো তৈরি করতে হবে, সেইরকম প্রযোজককেও যেমন পাশে পেতে হবে, পরিচালককেও সেই চেষ্টা করতে হবে, নাহলে এটা সম্ভব না। সে পঞ্চায়েত হবে না, বাহুবলী হবে না, কিছুই হবে না, সাকসেস পার্টি হবে। তুমি পডকাস্টটার নাম দিও সাকসেস পার্টি, পডকাস্টের সাকসেস পার্টি। হ্যাঁ, এবার যে প্রশ্নটা তুমি একটু আগেই সলভ করে দিয়েছো যে রাশের ওটা সাকসেস পার্টি ছিল না। কামিং ব্যাক টু আনাদার টপিক, সেটা হলো তুমি একটু আগে স্টারেদের কথা বলছিলে। তোমার ছবিতে শুনতে খারাপ লাগতে পারে, যারা তথাকথিত স্টার বলা যেতে পারে, সেরকম কাউকে কখনো তুমি নাওনি। এটা কি কনসিয়াসলি না তোমার চরিত্রের সঙ্গে যায়নি? কিছুটা কনসিয়াসলি, কিছুটা চরিত্রের সাথে যায়নি। না, চরিত্রের সাথে হয়তো যায় কিছু কিছু চরিত্র, যেমন আমি ধরো আগেও বলেছি, আমি ভটভটিতে ইনিশিয়ালি দেব আমার মাথায় ছিল, কারণ দেবের যে সিম্পলিসিটি, সেটা আমার মনে হচ্ছিল ভটভটিতে যাবে। কিন্তু আমি আবারও বলছি, এটা একটা কোলাবোরেটিভ আর্ট। আমার 2-1 স্টার আমাকে অ্যাপ্রোচ করেছেন, তাদের সাথে প্রাথমিক কথাও হয়েছে, কিন্তু এটা কোলাবোরেটিভ আর্ট, এইটার পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি কারু স্টারডামের ইগোতে ফু দিতে সিনেমা বানাই না। আমি সিনেমা বানাই যাতে তার স্টারডামটা বড় হয়, যাতে সে অভিনেতা হিসেবে এবং স্টার হিসেবে আরো ফ্লারিশ করে, এবং তার একটাই পন্থা আছে, পরিশ্রম। পরিশ্রম না করে চুলে জেল লাগিয়ে অভিনয় হবে না, তার জন্য খাটতে হবে, রিহার্সাল করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এবং আমি ধরো সিনিয়র যারা অ্যাক্টর, ধরো বুম্বাদা, টোটাদা, এদের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলেছি, এদের সাথে কোনো কাজ হয়নি আমার, কথা বলে একটা ব্যাপার বুঝেছি। এবং দীপঙ্কর দে ধরো একদম সিনিয়র, আমি বলছি যে হিরো নয়,
এদের প্রত্যেকের পরিশ্রম করার খিদেটা ভয়ঙ্কর। আমি এমন কারোর সাথে কাজ করতে পারবো না যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য সিনেমা বানায় কিংবা সিনেমা অভিনয় করে। কেমন আমি আমি যদি কালকে শাহরুখ খানের সাথে কাজ করি, আমি জানি যে শাহরুখ খান যত বড় স্টার, সেই স্টারডামটাকে মাথায় রাখতে কিংবা সেই স্টারডামটাকে প্রজেক্ট করতে আমার সিনেমার মাউন্টিংটা ততটাই বড় করতে হবে। আমি জানি শাহরুখ খান ততটা পরিশ্রমও করবে। বুঝতে পারছো? আজকে ঋষভ শেট্টি কান্তারা প্রথমটা হিট করার পর 15 কোটি টাকার ছবি প্রায় 140 কোটি রোজগার করার পর আজকে যখন কান্তারা 2 বানায়, তখন কিন্তু সে হাওয়ায় উড়ে যায় না, সে তার 10 গুণ বেশি পরিশ্রম করে কান্তারা 1 বানাবার সময়, চ্যাপ্টার 1 বানাবার সময়। এইটা যতক্ষণ না আমি পাবো কিংবা এইটার গ্রিন সিগন্যাল যতক্ষণ না আমি পাবো, আমি বলছি স্টার কেন, আমি তো নর্মাল অভিনেতাদেরও বাদ দিয়ে দিই যদি দেখি সে পরিশ্রম করার তার মনোবৃত্তি নেই। বুঝতে পারছো? এটা তো তোমার ট্রায়াল এন্ড এরর প্রসিডিউর নাকি, তুমি বুঝতে পারো? না ট্রায়াল এন্ড এরর প্রসিডিউর। আমি তো আগে রিহার্সাল করি, তাদের সাথে কথা বলি। আমি তোমার সাথে কথা বলে যদি বুঝতে পারি যে না তোমার উদ্দেশ্য হচ্ছে, এরকম প্রচুর শুধু কেন বলবো, আর্টিস্ট কেন বলবো, প্রচুর টেকনিশিয়ানদের ক্ষেত্রে এটা হয়েছে, চিফ এডির ক্ষেত্রে হয়েছে, আর্ট ডিরেক্টরের ক্ষেত্রে হয়েছে। আমি দেখেছি তাদের কাছে টাকা নিয়ে যা হোক একটা জিনিস খাড়া করে দেওয়াটা ইম্পর্টেন্ট। যে খাটতে হবে তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ধরো একজন চিফ এলো, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে সে নাম করা চিফ আর কি, হ্যাঁ অনেকের চিফ কাজ করেছে, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে শুটিং এ ডিরেক্টর কি খাবে এটা ইম্পর্টেন্ট, তার কাছে ইম্পর্টেন্ট ডিরেক্টর কি ধরনের জামা কাপড় পরতে ভালোবাসে, ফ্যাশন স্টেটমেন্ট কি, এসব নিয়ে সে আলোচনা করছে। আমি বুঝে যাই যে কাজ হবে না, এই সিনেমা বানানোর খুব কোনো রকম কোনো ইয়েই নেই আর কি। হ্যাঁ এই ম্যান ম্যানেজমেন্ট করতে পারে খুব ভালো, তো তাকে বাদ দিয়েছি। তো সিনেমার পক্ষে যা যা প্রয়োজন তাইটাই হবে। আমার টিমের ক্ষেত্রে যে অবজারভার, যে প্রথম ছেলেটি বা তোমার মেয়েটি কাজ করতে এসে জীবনের, তারও সমান কথা বলার অধিকার থাকে যতটা আমার কথা বলার অধিকার আছে। সিদ্ধান্ত হয়তো আমি নিচ্ছি, পরিচালক যেহেতু আমি, কিন্তু কথা বলার অধিকার সমান আছে। আমি এমন কোনো পরিস্থিতিতে কাজ করতে পারবো না যেখানে ইকুয়ালিটি নেই। কথা বলার অধিকার সবার থাকবে। এবং ধরো বিক্রমকে 3টে ছবি করেছি, তার মধ্যে 2টো রিলিজ করেছে, রাশ আর পারিয়া। আই হোপ তাতে বিক্রমের কাজ সবার ভালো লেগেছে। তার কারণ বিক্রমের মধ্যে সেই পরিশ্রম করার প্রবণতাটা আছে। আমি যদি অভিনেতাদের মধ্যে সেই পরিশ্রম করার প্রবণতাটা দেখি, আমি চেষ্টা করবো তাকে পুশ করতে। আমি চেষ্টা করবো যে আমি যখন পারিয়া 2 বানাবো, বিক্রমের নামের আগেও যাতে সুপারস্টার লাগে, আমি সেই মাউন্টিংটা বিক্রমকে দেওয়ার চেষ্টা করবো। তো আমার অভিনেতাদের নিয়ে কাজ করার এটাই প্রবণতা যে যাতে তার স্কোপটাও বড় হয়। শুধু আমি বড় হলাম সেটা বড় কথা নয়, আমার টিমের প্রত্যেকটা, যে ছেলেটা অবজারভার ছিল কিংবা যে মেয়েটি অবজারভার ছিল, সে যেন পরের কাজে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট দিয়ে হয়ে যেতে পারে। না হলে আমি ক্লার্ক চাই না। তো যেহেতু তুমি ভটভটিতে দেবদার কথা বললে, সেজন্য বলি যে দেবদাও এবছর রঘু ডাকাত এনেছিল এবং তাতে আমরা দেখেছি যে সেটাকে নিয়ে একটা দারুণ ভাইব তৈরি হয়েছিল, দারুণ একটা রাশ তৈরি হয়েছিল সেটাকে নিয়ে। আবার অন দি আদার হ্যান্ড তুমি যেটা বললে যে আমি এটার জন্য ভেবেছিলাম দেবকে মনোনীত করা যায়, কিন্তু তারপরে শেষ কাজটা ফলপ্রসূ হয়ে উঠলো না কেন? তুমি কি অ্যাপ্রোচ আর করনি নাকি? না আমি সেই সময় অ্যাপ্রোচ করিনি, তার কারণ আমি যে প্রযোজকদের পাচ্ছিলাম তারা কেউই দেবকে সেই সময় নেওয়ার মতো জায়গাতে ছিল না। আমি যে প্রযোজকদের পাচ্ছিলাম, আমি এরকম প্রযোজক ভটভটির ক্ষেত্রে ভটভটিতে আমি বানিয়েছি 2019 সালে, 2015-16 সালে এরকম আমি প্রযোজক পেয়েছিলাম যারা একজন প্রথিতযশা অভিনেতার নাম করে বলেছিলেন যে একে নিলে আমি এক্ষুনি ভটভটি প্রডিউস করবো। কিন্তু আমি নিইনি, কারণ আমার মনে হয়েছিল ইদার দেব ইদার নতুন কোনো অভিনেতা, এর মাঝখানে কেউ নেই, কারণ ভিশনটা তো আমার। তো আমার ভিশনের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত আমারই হবে। তুমি 4টে কথা বলতেই পারো, তাতে যদি আমার ঠিক মনে হয় আমার ভিশনের সাথে যদি ম্যাচ করে, আমি তবেই সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। কারণ সিনেমাটা তো গণতন্ত্র নয়, সিনেমাতে সবার বলার অধিকার আছে, কিন্তু ডিসিশন মেকার তো একজনই হবে, নাহলে তো সিনেমাটা একটা জবাবে চুরি হবে। সিনেমার সুতোটা তো একটাই তারে বাঁধা থাকবে। আমার ইউনিটের সবাই কথা বলতে পারে, কিন্তু সিদ্ধান্তটা আমি বুঝবো যেটা কোনটা সিনেমার সাথে সিঙ্কে যাচ্ছে। আর যদি তুমি ছবি বানাও আর সেই ইউনিটের আমি অংশ হই, যেমন অনেক পরিচালক বন্ধু বান্ধব আমাকে স্ক্রিপ্ট লিখে দিতে বলেন, আমি স্ক্রিপ্ট লিখে দিই তাদের দাবি অনুযায়ী, আমি তাকে সাজেশন দিতে পারি। কিন্তু কালকে যদি আলোক বর্ষা ধরো ছবি বানায়, তাহলে আলোক বর্ষাকে আমি সাজেশন দেবো, কিন্তু ডিসিশন ওই নেবে। এইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে একজন পরিচালকে, ধরো আমার চিফ সত্রাবিদ, ওর ছবি ইফিতে সিলেক্টেড হয়েছে, ও নিতান্তই সহজ সরল স্ক্রিপ্ট আমায় পড়িয়েছে, নিতান্তই সহজ সরল বানানো হয়েছে, ইফিতে গেছে, তো আমার চিফ ছিল, তো আমি কিন্তু ওকে সাজেস্ট করেছি, ডিসিশন ওই নিয়েছে। আমার মনে হয় সিনেমার এইগুলো চেঞ্জ হলে ভালো হতো, ওর মনে হয়নি, ও চেঞ্জ করেনি, তার জন্য কি কোনো সমস্যা? এইটা বুঝতে হবে আর কি। তারই সঙ্গে তথাদা দেখা যায় বিভিন্ন সিনেমার ক্ষেত্রে যখন সেটা আমাদের কাছে আসে, মিডিয়ার কাছে আসে, যেটা আসে হলো গিয়ে এই অমুক ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশনে আছে, তারপরে দেখা যায় সেই সিনেমাটা যখন হলে আসে, হলে গিয়ে তো মুখ থুবড়ে পড়লো। এটা কেন হয়?
সেটা তো একটা জায়গায় নমিনেশন পেয়েছে, মানে ডেফিনেটলি জায়গাটা অর্জন করেছেন। দেখো এখন এই ফিল্ম ফেস্টিভ্যাল ইত্যাদি ইত্যাদি যা যা বিষয় আশয় এগুলো এখন আর শুধুমাত্র তো সিনেমার যোগ্যতার নিরিখে সিলেক্টেড হয় না, এখন স্টারদের নিরিখেও সিলেক্টেড হয় যে কে স্টার আছে, তার কতটা পুল আছে, ওখানে তারা চেনে কিনা। এখন আর ব্যাপারটা খুব একটা ফেয়ার প্রসেস নেই। এবং বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল গুলো এখন তো বিজ্ঞাপনে দিয়ে দেয় সানডেন্সের মতো যে আমাদের কাছে প্রচুর সিনেমা অলরেডি সাবমিটেড হয়েছে, আপনারা টাকা দিয়ে করেছেন, কিন্তু সব সিনেমা আমরা নাও দেখতে পারি। তার মানে আমি 10,000 টাকা দিয়ে সানডেন্সের ছবিটা পাঠালাম এবং সানডেন্স বলছে আমি নাও দেখতে পারি, আমাদের এত ছবি জমা পড়ে সবটা দেখা সম্ভব হবে না। তো এখন প্রসেসটা কিউরেটার অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গেছে। এখন আসলে সময়টা খুব কমপ্লেক্স হয়ে গেছে। এখন তুমি যে ভাষায় কথা বলছো কিংবা তুমি যেগুলো শুনতে চাইছো সেগুলো 90-এর দশকে কিংবা 80-এর দশকে খুব সত্যি ছিল, যে A = B কিংবা 1+1 = 2। এখন আর ব্যাপারটা 1+1 = 2ই হবে এমন কোনো গ্যারেন্টি নেই, মধ্যখানে আরো অনেকগুলো ফ্যাক্টর তৈরি হয়ে গেছে ইকুয়াল টুর মধ্যে। তো সেক্ষেত্রে ফেস্টিভ্যালে চলা ছবি আদৌ কত ফেস্টিভ্যালে চলার যোগ্য ছিল, আদৌ সেটা অডিয়েন্স প্লিজিং ছিল কিনা, এরকম অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে থাকে। অডিয়েন্স প্লেজিং থেকে আজকে একটু অন্য জায়গায়, সেটা হলো গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের ফিল্ম নিয়ে এখন একটা দুটো মত তৈরি হয়েছে, তাদের সিনেমা মুক্তি পাওয়া নিয়েও বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে। তুমি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানিয়েছো, তুমি জানো স্ট্রাগলটা কি বা আদৌ স্ট্রাগল আছে? আমি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়াতে লিখি, এবং সেই দুধ পিঠের গাছই হোক কি মানুষ মুকুল পালের ছবি হোক, আমি সব ছবি নিয়ে লিখেছি সোশ্যাল মিডিয়াতে সব সময়। প্রদীপ্তর ছবি হোক, সব সময় সেটা নিয়ে আমি লিখেছি, শেয়ার করেছি, এবং আমি এটা কখনো ভাবিনি যে তারা আমার ছবি শেয়ার করলো না করলো আমি সেটা নিয়ে বদার্ডই নই। কেউ ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাচ্ছে, তুমি দেখবে আমার প্রোফাইলে, ইনফ্যাক্ট টুম্পা সোনা গানটা যখন তুলে নেওয়া হয়েছে তখনও আমি লেখালেখি করেছি তাই নিয়ে। হ্যাঁ, মানে যখন অরিজিৎ সায়নরা টুম্পা সোনা গানটা মনে আছে ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ব্যান, তাই নিয়ে আমি লেখালেখি করেছি। আমি গুগলে আমার পরিচিত ছিল, আমি তাকে ফোন করেছি ইউটিউবের জন্য, ইউটিউবের একজন কর্ণধারকে ফোন করানোর ব্যবস্থা করেছি। তো আমার পক্ষে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট কাজকে সাপোর্ট করা আমার নিজের কাজকে সাপোর্ট করা, তো সেটা আমি করে থাকি। কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমায় তো দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রির অন্দরের অনেকগুলো ফাটলকে যেন মনে হচ্ছে সামনে এনে দিচ্ছে, বা কিছু ফেলিওরকে সামনে এনে দিচ্ছে, বা সেটাকে প্রশ্ন তুলছে সিস্টেমের বিরুদ্ধে, অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে যাচ্ছে, যেটায় সাধারণ দর্শক কিছু না জেনেও অনেক কিছু যেন জেনে যাচ্ছে। এবার সেই জিনিসটা জানাটা বেশিরভাগ ক্ষেত্রে খুব ঘাঁটা। মানে ফর এক্সাম্পল আমার সেকেন্ড ইয়ারে পড়া ভাই যখন এই জিনিসটা জানতে পারছে, কিছুই না জেনে এমন একটা মন্তব্য করে দিল যেটা হয়তো আকাশ কুসুম কি যে গাছ পাথর বলছে সেটা বোঝা সম্ভব নয়। তুমি নিজেও হয়তো এটার সঙ্গে অবগত, যে সেটা তোমার ব্যক্তিগত জীবন হোক বা তুমি যদি ইন্ডাস্ট্রির ভেতরের কোনো কথা হয় সেটা নিয়েও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লেখা হোক বা এমনি বাসে ট্রামে কান পাতলেও শোনা যায়। তো তুমি কিভাবে দেখো, সত্যি অন্দরমহলের ফাটলটা কি ছিল, আছে? না না, সে তো আছেই, সেটা সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের এখানে যেটা আমার মেজরলি সমস্যা মনে হয়, আমরা নানা রকম নিয়ম বানাচ্ছি। কেমন নিয়ম ইজ ফাইন, একটা সিস্টেমকে স্ট্রাকচার তৈরি করতে হলে সেখানে নিয়মিত রেভিনিউ আসতে হলে নিয়মের দরকার আছে, কিন্তু সেই নিয়ম যদি যেটার জন্য নিয়ম বানানো সেটাকেই বন্ধ করে দেয়, বুঝতে পারছো? এবং এটা কিন্তু 2014-15 সাল থেকে শুরু হয়ে গেছে, যে ফাটলটা এখন বড়ভাবে দেখা যাচ্ছে 2014-15 সাল থেকে। কিন্তু এই নিয়ম নিয়ম এই নিয়ম করতে হবে, তাই নিয়ম করতে হবে, এই করতে করতে আজকে নিয়মের ভারটা এমন ভাবে চেপে বসেছে ঘাড়ে যে আর কেউ কিছু করতেই পারছে না। এমনি সিনেমা তৈরি হচ্ছে না, লোকে সিনেমা দেখতে যাচ্ছে না, বাংলা ছবির প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে মানুষের, যে বাংলা ছবি হলে দেখে এন্টারটেইন হওয়া যায়। আমি একজন ফিল্ম মেকার হিসেবে এই চেষ্টাটাই করছি যে আমি বাংলা ছবি বানিয়ে লোককে এন্টারটেইন করবো, লোকেদের বিশ্বাসটা রিস্টোর করবো, যে তারা আপনারা বাংলা ছবি দেখতে এসে এন্টারটেইন হবেন। আপনারা পৃথিবীর ছবি দেখছেন ঠিকই, কিন্তু পৃথিবীর ছবির পাশাপাশি বাংলা ছবিও আপনাকে সেই এন্টারটেনমেন্টই দেবে। সেই বিশ্বাসটা তাকে রিস্টোর করতে হবে। আমি খাজা টেমপ্লেট বানিয়ে গেলাম, যা 10 বছর আগে হয়েছিল বানিয়ে গেলাম, তাহলে তো লোকে সিনেমা দেখবে না। এবার এই নিয়মের জাঁতাকলের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আগে তো মার্কেটে টাকা থাকতে হবে, মার্কেটে কাজ থাকতে হবে, তারপরে তো নিয়ম। কাজই নেই, আমি খালি নিয়ম বানিয়ে গেলাম এবং সেই নিয়ম কেউ মানছে না, তার কারণ কোনো কাজই নেই। মার্কেটে সিনেমার সংখ্যা কমছে। দেখো একজন শিল্পী হিসেবে ধরো আমি এখন মার্কেটে বিনিয়োগকারী কমে গেছে ফিল্মে, আমি একজন ফিল্ম মেকার, আমার একটা টিম আছে যারা আমার উপর বিশ্বাস রাখে, তারা নিয়মিত অন্যান্য জায়গায় কাজ করে, আমার নিজের ক্যামেরা আছে, আমি কোনো প্রযোজক পেলাম না, আমি তো সিনেমা বানাবো, আমায় কে আটকাবে? কারণ আমি সিনেমা ভালোবাসি, আমি সিনেমা না অর্থের জন্য, না যশের জন্য, না নামের জন্য, এগুলো তো অ্যাডেড ফ্যাক্টর। প্রাইমারিলি বানায় আমার সিনেমা বানাতে ভালো লাগে বলে, আমি সিনেমার ব্যাপারটা আমার ভালো লাগে, সিনেমার শুটিং করতে আমার ভালো লাগে, আমার নিজের ভাবনা চিন্তাকে সিনেমার ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করতে ভালো লাগে, আমি তো সিনেমা বানাবো এবং সেটা রিলিজ করবো।
এবার সেটা যদি কলকাতায় ধরো, কালকে কলকাতাতে রিলিজ হলো, সিনেমা ব্যাপারটাই ব্যান। যেমন ধরো ফারেনহাইট 451, হ্যাঁ, রে ব্র্যাডবেরির একটা উপন্যাস, সেখানে একটা ডিস্টোপিয়ান পৃথিবী দেখানো হচ্ছে যেখানে বই নিষিদ্ধ, বই দেখলেই পুড়িয়ে দেওয়া। কিন্তু যারা লিখতে ভালোবাসে তারা তো লিখবেই। তেমন তুমি যদি আমার সিনেমা ধরো এখানে রিলিজ করতে কেউ দিল না, কথা সিনেমা ব্যাপারটাই ব্যান হয়ে গেল, তাহলে কি আমি সিনেমা বানাবো না? বানাবো, অন্য কোথাও রিলিজ করার চেষ্টা করবো, পকেটে পকেটে দেখাবো, বাড়িতে দেখাবো, ইউটিউবে দেখাবো। তুমি আটকাতে তো পারবে না একজন ফিল্ম মেকারকে, যদি সে ফিল্ম মেকার হয়। এবার সে এসছে এখানে চারটে নাম পেতে, চারটে টাকা রোজগার করতে শুধুমাত্র, তাহলে তো আমি জানি না তার কি পথ। কিন্তু তুমি যদি শিল্পী হও এবং তুমি যদি ফিল্ম মেকার হও, তাহলে তুমি ঠিক সিনেমা বানাবে। আমি তো ধরো, আমি যতক্ষণ না উপযুক্ত প্রযোজক পাই, যতক্ষণ না পছন্দের প্রযোজক পাই যে সিনেমাটার জন্য ইনভেস্টেড এবং আমি যে সিনেমাটা বানাতে চাইছি সেটাই আমাকে বানাতে দেবে, ততক্ষণ অব্দি কিন্তু আমি সিনেমা বানাই না। তো রাশের পর এখন আমি সিনেমা বানাচ্ছি না। আমার একটা ছবির কথা হয়েছিল, আমি একটা ছবি বানাচ্ছিলাম, সেখানে অন্য একজন পরিচালক নানা রকম ব্যবস্থা করে সেই আমার রেকির আগের দিন ক্যান্সেল হয়ে গেছে, কারণ প্রযোজক একটা দাবি রেখেছিলেন মূল চরিত্রের অভিনেতাকে নিয়ে, একজন স্টারের নাম বলে বলেছিলেন যে কে নিতে হবে। আমি তো সেই ছবি থেকে সরে এসেছি, আমি সেই ছবি বানাইনি। তো কালকে যদি আমি প্রযোজক না পাই, আমার ক্যামেরা আছে, আমি নিজে ক্যামেরা করতে পারি। আমার যদি ক্যামেরাম্যানও না, আমি নিজে ক্যামেরা করবো। আমি যদি এডিটার না পাই, আমি নিজে এডিট করবো। আমি যদি কালারিস্ট না পাই, আমি কালার শিখে নিজে কালার করবো। সিনেমা তো হয়তো যে সিনেমাটা আমি 6 মাসে বানাচ্ছিলাম 1.5 বছরে বানাবো, কিন্তু সিনেমা আমি বানাবো। তো তুমি এটাকে কি বলবে, অনেস্ট টু দ্য মিডিয়াম, নাকি টু সাম এক্সটেন্ট লাভ ফর দ্য মিডিয়াম? লাভ ফর দ্য মিডিয়াম। তুমি বই পড়তে ভালোবাসো, তোমার আজকে সমস্ত বই যদি ব্যান করে দেওয়া হয়, তুমি লুকিয়ে বই পড়বে। ছোটবেলায় আমরা গল্পের বই পড়তাম না, পড়ার বইয়ের মাঝে রেখে পরীক্ষার সময়, সেইরকম ব্যাপারটা। যে যেটা ভালোবাসে সেটা করবে, সে তুমি যাই নিয়ম করে দাও না কেন। পৃথিবীতে এসে মেয়ে, পুরুষ আর নারীর ভালোবাসা ওইভাবে দেখানো হয়, হীর রাঞ্ঝা, অমুক তমুক, লায়লা মাজনু, তার জন্যই মরলো। কিন্তু কেউ তো অযান্ত্রিকে তো আবার কেউ গাড়িকেও ভালোবাসে, তাই না? তো সেইরকম ব্যাপারটা খানিকটা। কিন্তু তথা দা এরই সঙ্গে তো দুটো মতও তৈরি হচ্ছে। একটা মত যেটা হলো, ফিল্ম স্টুডেন্টরা যখন কোনো সিনেমা বানাচ্ছে তখন তারা কখনো নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তৈরি করছে, এবং সেক্ষেত্রে তারা যেহেতু টেকনিশিয়ান যতখানি বলা হচ্ছে নিয়ম অনুযায়ী সাপোর্ট করতে পারছে না, তাদের সিনেমার ক্ষেত্রে আটকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। দুই, আরেকখানা জিনিসও তৈরি হচ্ছে, তাহলে কি যে সমস্ত টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করছে তারা তাদের যোগ্যমানটা পাচ্ছে, বা যে রেমুনারেশনটা বা একটা নিয়ম তো কার্যকরী। ফিল্ম স্টুডেন্ট, প্রথম কথা, আগে ফিল্ম স্টুডেন্টরা বানাচ্ছে বলে বিষয়টা নয়। একজন ফিল্ম স্টুডেন্ট যে পড়াশোনা হয়েছে সে আর স্টুডেন্ট নয়। সবাই, আমিও ফিল্মের স্টুডেন্ট, তাহলে আমিও রবীন্দ্রভারতীতে মাস কম পড়েছি, আমিও ফিল্মের স্টুডেন্ট। আমি বলছি ফিল্ম স্টুডেন্ট আছে, ফিল্ম স্টুডেন্ট পড়াচ্ছে তো ফিল্ম মেকার, এবং একজন ফিল্ম মেকার হিসেবে সে তার সিনেমাটা যা যা প্রয়োজন, ধরো আমার ছবিতে ধরো রাস বলো, পারিয়া বলো, ভটভটি বলো, গোপনে মৎস্যায়ন বলো, ফুল টিম নিয়ে শুটিং হয়েছে, কারণ আমার প্রযোজকের সেই অর্থ বিনিয়োগ করার ক্ষমতা ছিল। আমার যদি কালকে অর্থ বিনিয়োগ করার ক্ষমতা না থাকে, আমি সিনেমা বানাবো না। আমার যদি প্রযোজক না থাকে, সিনেমা বানাবো না, 100 বার বানাবো। কে আমায় আটকাবে সিনেমা বানাতে? তাহলে তো আমি গুলি করে মারতে হবে সিনেমা আটকাতে হলে। আমার সিনেমা আমাকে বানাতে আটকাতে হলে আমাকে তাকে মেরে ফেলতে হবে তাকে। তুমি এবার এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তুমি টেকনিশিয়ানদের, অনেক প্রযোজক আছে যারা টাকা দিতে চায় না, টাকা মারতে চায়। অনেক প্রযোজক আছে যারা টেকনিশিয়ানদেরকে বাদ দিয়ে তাদের টাকাকে ডিপ্রাইভ করে সেটাকে অন্য কাজে, পার্টিতে লাগাতে চায়। আমি সেটার পক্ষে বলছি না, আমি আমার জায়গাটা বলতে পারি, আমি অন্যদেরটা বলতে পারবো না। দেখো, আমাদের এখানে এখন একটা ন্যারেটিভ সাজানো হচ্ছে, হ্যাঁ, সেই ন্যারেটিভটাতে একটা পলিটিক্যাল পার্টি, তাকে পেনালাইজ করা হচ্ছে, একটি ব্যক্তি তাকে ভিলেন করে দেওয়া হচ্ছে। কারণ এই ন্যারেটিভটা খুব সহজ, সিনেমার ভিলেন অমরেশ পুরী, কিন্তু ব্যাপারটা এতটা সোজা নয়। এই ন্যারেটিভে কোনো ভিলেন নেই। একটা কথা বুঝতে হবে, যে এই যে বলা হচ্ছে টেকনিশিয়ান নিয়ে করা, টেকনিশিয়ান না নিয়ে করা, এই যে তুমি বলছো না টেকনিশিয়ানরা বঞ্চিত হচ্ছে কিনা, ডেফিনেটলি বহু মানুষ বঞ্চিত হচ্ছে। কারণ টেকনিশিয়ানদের যতজনের কার্ড আছে তার হাফ লোকও কাজ করে না মার্কেটে। তাদের কেউ আনাজের দোকান দিয়েছে, কেউ রোলের দোকান দিয়েছে, কাজ নেই মার্কেটে। যদি কাজ বন্ধ হলো কেন? তার জন্য একজন মানুষকে ভিলেন করে দেওয়া হচ্ছে, কিংবা একটা সংস্থাকে ভিলেন করে দেওয়া হচ্ছে। আমি এটা বিশ্বাস করছি না, আমি এটা নিচ্ছি না। দায়ী হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটার মধ্যে কে আছে? প্রযোজক আছে, যারা বহু সিনেমাতে এইভাবে ঠকিয়ে সিনেমা বানিয়েছে টেকনিশিয়ানদের ডিপ্রাইভ করে। পরিবেশক আছে, ডিস্ট্রিবিউটার, যারা আজকে এই যে ছবিটার কথা তুমি বলছো, যে ছবিটা ডিস্ট্রিবিউট করছে না, তাও তো ডিস্ট্রিবিউট করতে পারে। তারা ডিস্ট্রিবিউট করছে না কেন? কেউ প্রশ্ন করছে না। বিভিন্ন হল মালিকদের তো ফোন করে নাকি বলা হয়েছে যে যাতে রিলিজ না। হ্যাঁ, আমি বলছি বিভিন্ন হল মালিকদের বলা হয়েছে, তারা শুনছে কেন? তারা তো হল চালাবে।
আমি বলছি এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এই গোটাটা ডিস্ট্রিবিউটার, আজকে ন্যাশনাল লেভেলের ডিস্ট্রিবিউটর আমাদের এখানে বসে আছে, কেমন সে ডিস্ট্রিবিউট করতে পারে। তোমাকে আমি সেটাই বলছি যে এই গোটা নেক্সাসটার মধ্যে সাংবাদিক আছে, প্রযোজক আছে, পরিবেশক আছে, সবাই আছে, অ্যাক্টর আছে, পরিচালক আছে, যারা এই নেক্সাসটাকে বাঁচিয়ে রেখেছে যে আমাদের সিনেমাগুলোই খালি বড় বড় ভাবে আসবে, বড় বড় দিনে 25 ডিসেম্বর আমাদের সিনেমা আসবে, দুর্গাপুজোয় আমাদের সিনেমা আসবে, এটা তারা তৈরি করে রেখেছে। কিন্তু ভিলেন বানাচ্ছে একটা লোককে, ভিলেন বানাচ্ছে একটা সংস্থাকে, এবং সেই সংস্থার লোকেরা, সেই টেকনিশিয়ানরা, তারা কিন্তু ঘাম পায়ের, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, তারা এসব কিছু বোঝে না, তাদেরকে নামটা ব্যবহার করা হচ্ছে। ভালো করে বোঝো, আজ একটি ছেলে, তার কাছে প্রযোজক নেই, সে সিনেমা বানাচ্ছে, আমি বানাচ্ছি সিনেমা, আমায় কেউ আটকাতে পারে না, কেউ আটকাবেও না, কারণ জানে তার মধ্যে কোনো ধ্যাসটামো নেই। কিন্তু যদি কেউ ধ্যাসটামো করে, অর্থাৎ আমি মুখে বলছি আমার কাছে টাকা নেই, অথচ আমি পেছনে বদমাইশি করছি, আসলে টাকা আছে, সবকিছু নিয়ে করছি। এই ছবির ক্ষেত্রে আমি যতটুকু জানি যে জয়ব্রতরা নিজেরা সিনেমা বানিয়েছিল, তারপরে প্রতীক আমার ভটভটি প্রডিউস করেছিল, প্রতীক এসে ডিস্ট্রিবিউট রিলিজ করছে। এবার প্রতীকের মার্কেটে যা যা ন্যারেটিভ আমি শুনতে পাই, প্রতীকের নাকি মার্কেটে কিছু টাকা বাকি রয়েছে অন্য ছবির ক্ষেত্রে, তাই জন্য ছবিটা আটকানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। শিল্প, আমি একটা কথাই বারবার বলছি যে আজকে রাস বানাতে হলে, আমি যদি ভাবতাম আমি ইন্ডিপেন্ডেন্টলি বানাবো 10 জন টেকনিশিয়ানে, সম্ভব নয়। অত বড় জনে লাইট করবো কি করে, অত বড় প্রোডাকশন ডিজাইন করবো কি করে, আমার তো প্রয়োজন ওটা, আমি পারিয়া কি করে বানাবো টেকনিশিয়ানদের ছাড়া। কিন্তু আবার আমার যদি প্রযোজক না থাকতো, তাহলে আমি পারিয়া বানাতাম, অন্য কোনো ছোট গল্প বানাতাম, যেটা আমাকে টেকনিশিয়ান ছাড়াই বানাতে হতো, আমার কাছে কোনো অপশন থাকতো না তখন, কারণ আমার কাছে কোনো পয়সা নেই, আমি নিজের পকেটের পয়সা দিয়ে নিজের ছোট ক্যামেরা দিয়ে শুটিং করছি। বুঝতে পারছো, আজ কেউ ইচ্ছে করে 4টে টেকনিশিয়ান বদমাইশ লোক এখানে ডেফিনেটলি থাকবে, তাদেরকে ধরে খুঁজে বার করা দরকার, চিহ্নিতকরণ দরকার। কিন্তু আবার এরকম লোকও থাকবে যাদের কাছে ওই টেকনিক প্রডিউসারই তো নেই। আজ সৌরভ দাস, ঋষভ, রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার, এরা যদি ফ্রিতে কাজ না করে দিত, জয়প্রত ছবি হতো না। তারপরে তো প্রতীক, সৌম্য, এরা প্রযোজক হিসেবে, ডিস্ট্রিবিউটর হিসেবে ঢুকছে, তারা ইনভেস্ট করছে, ভাই ডিস্ট্রিবিউট করো, বড় করে করবার তারা চেষ্টা করছে। যখন ছবিটা তৈরি হয়েছিল তখন তো এরা সিনে ছিল। তো সেইটা বুঝতে হবে যে কোনটা ঠিকভাবে হচ্ছে, কোনটা বেঠিক ভাবে হচ্ছে, সেই চিহ্নিতকরণটা দরকার। আজকে যদি আমি আমার 3টে ছেলে, আমার বন্ধু বান্ধবদের নিয়ে একটা ছবি বানাই, আমার কাছে প্রযোজক নেই, আমি সে ছবি বানাতে পারবো না, 100 বার বানাবো, 100 বার রিলিজ করবো, কারণ আমার কাছে টাকা নেই, এবং সেটা স্পষ্ট টাকা নেই, এই নয় যে আমি কোনো টাকা পাচ্ছি তার জন্য। তো সেই চিহ্নিতকরণ করাটা দরকার ডেফিনেটলি। কিন্তু একটা প্রশ্ন, যেহেতু তুমি সংবাদ, এখানে তুমি বললে যে সাংবাদিকরা ইনভলভ আছে, তাই আমি সংবাদ মাধ্যম কর্মী হিসেবে জিজ্ঞেস করব যে কিভাবে এটার মধ্যে কোনো সাংবাদিক ইনভলভ হতে পারে, বা তার মানে তার ইনফ্লুয়েন্স, সে তার লেখাপত্র, তার রেগুলারকার ওঠা বসার লোকজন, এই যারা এইটাকে টিকিয়ে রাখছে, এই পারসেপশনটাকে যে আমাদের ছবিগুলোই বড় ছবি, বাকি ছবি ছবি নয়, তাদের লেখাপত্র, তাদের সাথে ওঠা বসা, তাদের সাথে নিয়মিত ছবি দেওয়া, এই দিয়ে পারসেপশনটাকে বাঁচিয়ে রাখছে, এবং সেটা ভয়ঙ্কর। এবং যারা উঠতি অভিনেতা অভিনেত্রী, যারা নতুন কাজ করতে আসছে, তারা সেই লোকটাকে ইম্পর্টেন্ট ভাবছে, এবং সেই লোকটা চালানো পথেই চালিত হচ্ছে, ভাবছে এর সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হবে, এর সাথে ভালো পিআর বজায় রাখতে হবে। এবং এরা ফেক বক্স অফিস নাম্বার দেয় সোশ্যাল মিডিয়ায়, যে বক্স অফিসটা তার বাড়ি হয়তো ল্যাপটপে তৈরি করে বসে বসে, কিংবা তাকে যখন সোর্স নিয়ে চ্যালেঞ্জ করা হয়, সে বলে টুইটারে তো অমুক টুইট করেছে, সোর্সটা কি সে বলতে পারে না। অথচ মজার ব্যাপার হলো, সেই কিছু স্পেসিফিক ডিরেক্টরদের ছবির বক্স অফিস নাম্বারটা বড় করে দেখায়, বাকিদের বক্স অফিস নাম্বার ছোট করে দেখায়। এবং আমি বলছি এটা সবই একটা জিনিসকে, একটা ফেক জিনিস, যেটাকে টিকিয়ে রাখা, যে আমাদের ছবি 50 কোটি ব্যবসা করলো, 10 কোটি ব্যবসা করলো, 20 কোটি ব্যবসা করলো, আহা ও মেগা স্টার, ও সুপারস্টার, ও মুখ স্টার। এইটা করে করে ইন্ডাস্ট্রির অবস্থাটা বর্তমান যেটা হয়েছে, লোকে হাসে যে 105টা ছবি থেকে 30টা ছবিতে নেমে এসছে, নেক্সট ইয়ার কটায় 20টায় যাবে, তারপরে 10টায় যাবে। তো এই সত্যিটা তো এড়ানো যাবে না, আসল সত্যিটা তো ন্যাংটো। রাজা তোর কাপড় নেই, রাজা ন্যাংটো, কিন্তু রাজা বলছে না আমার দারুণ কাপড়, এত সুন্দর কাপড় যে দেখা যাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে সেটা। তথা তুমি যে কথাগুলো বললে, সেগুলো তো অনেকগুলো জিনিস, মানে সিস্টেমের অনেকগুলো পার্টকে দায়ী করলে। এবং আমি শিওর এই কথাটা তুমি যখন ক্যামেরায় বলছো, তুমি বাস্তবিক ক্ষেত্র বিভিন্ন জায়গাতে বলে থাকো, সেক্ষেত্রে সেটা কখনো তোমার কাজের ক্ষেত্রে অন্তরায় হয়েছে? কারণ তোমাকে তো কোনো রাজনৈতিক মিটিং মিছিলেও দেখা যায় না। কাজের ক্ষেত্রে অন্তরায় হয়েছে কিনা কি করে জানবো? ডেফিনেটলি হয়তো 4টে জায়গা হতে পারে আমার নাম উঠেছে, সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমি জানি না। বাট আমি তোমার একটা সত্যি কথা বলি, শোনো, আমি গুগল করলেই দেখা যাবে আমি এই বছর 40-এ পড়লাম। হ্যাঁ,
সুতরাং আমি আমার জীবনের একটা বড় অংশ বেঁচেছি এবং খুব আনন্দ করে নিজে যা করতে চেয়েছি সেটা করেই বেঁচেছি। আমার খুব একটা দায় নেই, বুঝলে। আমি ঠিক ততটুকুই বাঁচতে চাই যতটুকুতে আমি আমার মেরুদণ্ড এবং আত্মসম্মান দুটোই বজায় রাখতে পারবো। বাঁচা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, বাঁচা মানে বাঁচা। এবার আমার কাজ বন্ধ হয়েছে কিনা আমি জানি না, আমি তো কাজ করছি লাস্ট 15-16 বছর ধরে, আমি তো এরকম কিছু বোধ করিনি। হতে পারে আমার প্রত্যেকের অভিনেতার জীবনে এক লম্বা সময় কাজ থাকে না, যায়, আমারও গেছে, আবার কাজ শুরু হয়েছে। আমি এরকম কখনো কিছু ফেস করিনি, কারণ আমি এই কাজটা ভালোবেসে করি। আমাকে যদি এখানে আটকানো হয় আমি অন্য কোথাও করার চেষ্টা করবো, আমার যদি অন্য কোথাও আটকানোর চেষ্টা করা হয় আমি আবার অন্য কোথাও করবো, কিন্তু কিছু না কিছু করবো। আর যদি কিছু না করি তাহলে থাকবো না, এক্সিস্ট করবো না, এর বাইরে তো কোনো অঙ্ক নেই। কিন্তু আমি এমন কিছুর সাথে কখনো আপোষ করবো না যেটা আমি নিজে বিশ্বাস করি না। বেশ, এবার একটা ব্যক্তিগত জায়গায় আসি। অনেকক্ষণ আমরা এই একই মানে জায়গাটার মধ্যে আছি। তো তোমার ব্যক্তিগত জীবন, সেটা নিয়ে যে জিনিসটা শোনাই সেটা তোমার পুরনো সম্পর্কগুলোকে নিয়ে হোক এবং বর্তমানে তোমার আলোকবর্ষের সঙ্গে সম্পর্কটা বেশ কয়েকবার হেডলাইন এবং আলোচ্য বিষয় হয়ে উঠেছে সংবাদ মাধ্যমের। তোমরাও এই ব্যাপারটাকে অফিসিয়ালি করেছো, কিন্তু তারই সঙ্গে বারংবার যে কথাটা এসেছে তুমি কি কৃষ্ণ, এই কথাটা এসেছে তথাগত কি কৃষ্ণ, এত নারী চরিত্রের বদল তার জীবনে, একটাতে মন টেকে না, মানে যে কথাগুলো আসে তুমি জানো। তোমার কাছে কি এগুলো বদারি করে না, বা বা তুমি এগুলোকে উত্তর হয়তো দেবার ডেফিনেটলি প্রয়োজন তুমি বোধ করবে না? বিশ্বাস করো, তোমার পাশের বাড়ির জেঠিমা তুমি কি পোশাক পরো তাই নিয়ে কথা বললে তুমি কি বদার্ড হবে? না। এটাই আমার উত্তর। কাকিমা মানে জেঠু কাকারা কি বলছে এটা নিয়ে আমার খুব একটা বদারেশন নেই। আমার শুধু এটুকুই বলার যে আলোকবর্ষার সাথে সম্পর্কটা আমি স্পষ্ট করে দিতে চেয়েছি যাতে এটা নিয়ে কথা বলা বন্ধ হয়, যে দেখো ভাই দিস ইজ, এটাই ঘটনা, তো এটা নিয়ে আর কথা বলুন। আশা করি তাতে অনেকটা লোকজনের কৌতূহল কমে গেছে, কথা বলাও কমে গেছে, হেডলাইন হওয়াও কমে গেছে। কারণ কোনো মানুষই চায় না তার ব্যক্তিগত জীবন নিয়ে এত কাটাছেঁড়া হোক। আমি চাই আমার কাজ নিয়ে কথা হোক, আমার সিনেমা নিয়ে সিরিয়াস আলোচনা হোক, খুব ভালো লেগেছে বাইরে কথা হোক আর কি। তো আমার কাছে আলোকবর্ষার সাথে সম্পর্কটা প্রথমেই ক্লিয়ার করে দেওয়ার কারণ যাতে কোনো ধোঁয়াশা না থাকে। তাই নিয়ে চারটে খবর জিয়ে রাখার মতো চারটে নিউজ, আরো চারটে সমালোচনা, চারটে আলোচনা, তাহলে কোনো সাসপেন্স নেই, কোনো সাসপেন্স নেই। সাসপেন্সটা শেষ করে দেওয়াতে যেটা সুবিধা হয়েছে তাতে ওই ভিউটা কমে গেছে। ভিউটা কমে যাওয়াতে একটা চমৎকার সুবিধা হয়েছে যে আর আলোচনাটা বন্ধ হয়েছে, আর আলোচনা নেই, পিরিয়ড। যদি আলোকবর্ষার সাথে আমি কখনো একসাথে না থাকি সেটা যেমন জানাবো, আর যদি আর আজীবন সারা জীবন থেকে যায় সেটাও লোকে জানতে পারবে, এর বাইরে কোনো গল্প নেই। তোমার প্রাক্তনরা যারা তোমাকে নিয়ে, তাদেরও বিভিন্ন বক্তব্য তো আমরা দেখেছি। দেবযানীদির সঙ্গে তোমার সম্পর্কটা খুব ভালো আমরা জানি, আবার মানে যাদের যে বক্তব্যই তৈরি হয়েছে তুমি সেটাকে নিয়ে কখনো কোনো প্রতিক্রিয়া দাওনি কেন? কারণ তাদের প্রত্যেকের সাথেই আমার খুবই ভালো সম্পর্ক এবং আমি তাদের ব্যাপারে রেসপেক্টফুল এবং তারা জীবনে ভালো থাকে এটাই চাই। তাদের সম্পর্কে প্রতিক্রিয়া দিইনি একটাই তার মূল কারণ, আমি তাদের বর্তমান জীবন তার সাথে তো ডিরেক্টলি কানেক্টেড নই। আমার অধিকার নেই যে তাদের জীবন নিয়ে আমি কথা বলবো, আমার অধিকার নেই। আমি তাদের শুভকামনা চাইতে পারি, কেমন তাদের ভালো হোক এটা চাইতে পারি, তাদের ভালো থাকার জন্য ব্যক্তিগত জীবনে চারটে কাজ করতে পারি, কিন্তু তাকে নিয়ে চর্চা করার মতো জায়গায় তো আমি আর নেই। কেমন তাদের তো, তার সাথে তো আমার জীবনের পথগুলো আলাদা হয়ে গেছে। তো তার আমি শুভকামনা চাইতে পারি, তার ভালোতে আমি খুশি হতে পারি, শুভকামনা দিতে পারি সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়ার সামনে, কিন্তু তার বাইরে তাকে নিয়ে আমি কেন কথা বলবো এটার কারণটা আমি কখনো খুঁজে পাইনি। তথা যা তুমি বললে এবং তোমার সাথে কথা বলে যেটা মনে হয় যে তুমি মানসিকভাবে ভীষণ কম্পোজড, আবার একই সঙ্গে কোন একটা জায়গা থেকে মনে হয় যেন যে তুমি তোমার বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ভালনারেবল, আনপ্রেডিক্টেবল। তুমি নিজেকে কিভাবে জাজ করেছো? দুটোই দুটোই আমার মনে হয় পরিস্থিতির সাথে আমি মানে আমার নিজের ব্যাপারে মাঝে মাঝে খুবই হতাশ লাগে, নিজের ব্যাপারে খুবই আনন্দ লাগে। কারণ আমি এই রাস বানিয়েছিলাম, এটা এই গল্পটা কোথাও আমি বলিনি। রাস বানিয়েছিলাম আমি অম্বরীশের কাছে একটা গল্প শুনে। তো অম্বরীশের বাবা এক ধরনের জীবনযাপন করতেন, উনি শক্তি চট্টোপাধ্যায়ের বন্ধু ছিলেন, অবনী ভট্টাচার্য। তার অম্বরীশের জীবনে একটা গল্প শুনেছিলাম যে অম্বরীশের বাবা হাসপাতালে তখন ভর্তি, তো অম্বরীশ এরকম ব্লাড এনে দিয়েছে, সদ্য ইয়াং অম্বরীশ আর কি। তো ব্লাডটা দেওয়া হয়েছে, তখন বাবা ওই ব্লাডটা ভমিট করে দিয়েছে। তো অম্বরীশ খুব হতাশ, এবং বাবাকে নার্স তখন ব্লাডটা মুছিয়ে দিচ্ছে, এবং অম্বরীশ হতাশ হয়ে বাবাকে বলছে যে বাবা এত কষ্ট করে টাকা জোগাড় করে ব্লাডটা আনলাম, তুমি এক্ষুনি ভমিট করে দিলে তুমি কি করে থাকবে, মানে এভাবে কি করে হবে? ওর বাবা তখন ওই রক্তমাখা মুখটা তুলে বলেছিলেন, বেঁচে তো নিয়েছি বল,
এই বেঁচে তো নিয়েছি কথাটা আমাকে ভীষণ রকম জোর দিয়েছে, যে নিজে যেভাবে চেয়েছি সেভাবে বেঁচে নিয়েছি, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তাই দিনের যে সময়টা আমার মনে হয় যে আমি নিজের মতো বাঁচতে পেরেছি, সেই সময়টা খুব মোটিভেটেড লাগে। আর দিনের যে সময়টা আমার মনে হয় যে এত বাঁচার মধ্যে আমি কিছু শিখে উঠতে পারিনি, এখনো কিচ্ছু শিখে উঠতে পারিনি, কিচ্ছু বুঝে উঠতে পারিনি, তখন খুব হতাশ লাগে। তো দুটোই আমি। যদি আজকের তথাগত আজ থেকে 15 বছরের আগের তথাগতকে কোনো একটা প্রশ্ন করতে চায় বা কিছু মেসেজ দিতে চায় যে এরকমটা না হলেও পারতিস বা এটা হলেও পারতিস, কি থাকতো, কি থাকবে? আর একটু দুটোই আসলে বলতে চাই। একবার বলতে চাই যে আর একটু সাহসী হলে পারতাম, আরো একটু সাহসী হলে পারতাম। আর বলতে চাই আরো বেশ কিছু সময় চুপ করে থাকলে পারতাম, কিছু কথা চুপ করে শুনে বেরিয়ে গেলে ভালো হতো। আর শেষ প্রশ্ন করব, না দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এটা বলবো না, যে শেষ যে প্রশ্নটা করব সেটা হলো, যদি নিজের একটা খারাপ গুণ তুমি জানো যে তোমার ভেতরে আছে কিন্তু সেটা তুমি চেঞ্জ করতে চাও না, কোন গুণটা সেটা হবে? জেদ। আমি যদি একবার মনে করি যেটা আমি করব এবং সেটা আমার ক্ষতিও করবে, তার মানে সেটা আমি করব। এবং এটার থেকে আরো স্পেসিফিকলি বলি, যদি আমায় কেউ কিছু বলে যে এটা করতে, যদি আমায় কেউ বুঝিয়ে বলে যে এটা করিস না, এটা ভালো হবে না, তাহলে হয়তো আমি শুনতে পারি। কিন্তু যদি আমাকে কেউ বলে যে এটা করা যাবে না, যদি কেউ বন্দুক ঠেকায়, যদি কেউ গলায় খুর ধরে বলে, তাহলে আমার সেটা করতে হবে। বেশ, তাহলে যে জিনিসটা করবে তুমি ডিসাইড করেছে সেটাই বরং করো, এই শুভকামনাই থাকলো। যতটা চেষ্টা করলাম, মানে যেটুকুনি প্রশ্নই মানুষটার পার্সোনালিটির সামনে আসে, ওই কাপা কাপা বলায় ওইটুকুনি করলাম। তাই এই আলোচনা থেকে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং বাকি তোমাকে আগামী কোন ছবিতে দেখা যেতে চলেছে বা কোন ছবির জন্য তোমার প্রিপারেশন চলছে, পারিয়া 2 তো আমরা জানি। হ্যাঁ, এবার আমি আরো ছবি লিখছি, এই মুহূর্তে এখন অব্দি কোনো ছবি ফাইনালাইজ হয়নি। আমি এই মুহূর্তে কোনো টেলিভিশন শো করছি না। দেখা যাক, উপযুক্ত হতে পারে আমি কোনো ইন্ডিপেন্ডেন্ট ছবি করলাম, হতে পারে আমি কোনো প্রযোজক নিয়ে কোনো ছবি করলাম। আমি মূলত একটা সায়েন্স ফিকশন করার কথা ভাবছি, অ্যাপার্ট ফ্রম পারিয়া 2 আর কি। পারিয়া 2 তে ফ্যান্টাসির অনেক দিক রয়েছে, আমি যে ছবিটা করছিলাম সেটাও পার্ট অফ সায়েন্স ফিকশন আর কি। সেটা আটকে গেল, যে ছবিটা খুবই বড় স্কেলের ছবি ছিল, মানে পারিয়া 2 এর থেকেও বড় স্কেলের ছবি ছিল, অনেক অভিনেতা ছিলেন কলকাতার অভিনেতা অভিনেত্রী। তো আমি সায়েন্স ফিকশন করবো একটা খুব শিগগিরই, সেটা ইদার সায়েন্স ফিকশন এবং হরর, এই দুটো জনর নিয়ে আমি কাজ করছি এই মুহূর্তে। ইদার হররে তো আমি শর্ট ফিল্ম বানিয়েছি দুটো, ইদার সায়েন্স ফিকশন ইদার হরর। তাহলে তোমার জন্য যে লাস্ট ক্যাপশনটা যেতে পারে সেটা হলো কি, হলে হলে প্যার হো জানে দু। একদম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।